আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বাসা তো বাসা না, এটা হলো একটা ধোপা বাড়ি। প্রতিদিনই আমাকে মানে কি বল প্রতিদিনই আমাকে গাদে গাদে কাপড় চোপড় ভেজাইতে হয়। যাক, সংসার করলে সেগুলো করতেই হবে, এটাই স্বাভাবিক। আজকে আমি অন্য এক গল্প করব। আমার সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। আমার সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনার কথাই আজকে আমি বলবো। ঘটনাটা মাঝে মাঝে খুব কষ্ট দেয়। সেটা হচ্ছে, আমার এক চাচাতো বোন, বয়স বেড়ে যাচ্ছিল। বয়স প্রায় 31-32-এর মতো হতে চলছিল, তো বিয়ে হচ্ছে না। তো আমার হাজব্যান্ডের খুব ক্লোজ কাছের এক ছোট ভাইয়ের সাথে মানে ছোট ভাই বলতে কি, আমার হাজব্যান্ড তো আবার গান বাজনার লোক, মিডিয়ার লোক। তো তার হচ্ছে ভক্ত, তার তো অনেক ভক্তকুল আছে। ওই ভক্তদের মতো ওই ছোট, উনিও একজন আমার হাজব্যান্ডের আর কি ভক্ত ছিলেন। তো একটা সময় ওনার সাথে আমার হাজব্যান্ডের বা আমার পরিবারের সবারই খুব সুসম্পর্ক গড়ে ওঠে। এবং তার বাসায় আমাদের নিয়ে যায়, ইনভাইট করে, আমরা সেখানে যাই। যাওয়ার পর তার ফ্যামিলির সাথেও আমাদের আমার মানে আমাদের খুব ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। ঈদেও তাদের বাসায় বেড়াতে যেতাম। এমনিতে ভালো না লাগলে মাঝে মাঝে ওখানে, যেহেতু তাদের বাসাটা একটু গ্রামমুখী ছিল, তো গ্রামে যেতে তো আবার আমি খুব পছন্দ করি, তো মাঝে মাঝে যেতাম। তো তাদের মানে সময় যেতে লাগলো, তাদের সাথে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে লাগলো। একসময় বললো কি যে, ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন, আমি বিয়ে করবো। তো এদিকে অনেক আশেপাশে অনেক মেয়ে তাকে দেখালাম, তো বললো যে না ভাবি, আমার তো পছন্দ হচ্ছে না। একদিন কি হলো, আমি আমার ছোট বোনের বাসায় বেড়াতে গেলাম। তো সেখানে যাওয়ার পর আমার ছোট বললো কি, ভাবি আপনি একা গেলেন, আমাকে নিয়ে গেলেন না? তো আমি বললাম যে চলে আসো, সমস্যা কি, আমার বোন তো তোমারও বোন। তো যেই বলা সেই কাজ, ও আবার গেল। তো যাওয়ার পরে আমার ছোট বোন আমাকে বললো কি, এই শোন, আমার মানে অমুক একটা তো বোন আছে, তো ওরে নিয়ে এসে দেখাই, দেখতো ও পছন্দ করে কিনা। তো যেই বলা আমি সেই কাজ, না চিন্তা ভাবনা না করি তাকে ফোন দিলাম। তো সে আমাকে জানালো কি, আপু আমি যে নীলু, আমার ছোট বোনের নাম নীলু, যে আমি যে নীলু আপুর বাসায় আসবো, তো আমার কাছে তো গাড়ি ভাড়া নেই। তো আমি বললাম তুই কারোর কাছ থেকে ধার করে নিয়ে আয়, আমি টাকা তোকে দিয়ে দিব যাওয়ার সময়। তো আসলে এখানে কেন টাকার কথাটা উল্লেখ করলাম, এটা আসলে ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। তো যাই হোক, সব কিছু হলো, তাদের হচ্ছে দেখাশোনা করালাম। তারপরে হচ্ছে ওই তাদের একটা সময় বিয়ে হলো। বিয়েটা আবার কি কাকতালীয় ভাবে আমার বাসাতেই হলো। কাবিনের টাকাটা পর্যন্ত আমি দিলাম, আমার বাসাতেই খাওয়া দাওয়া সব কিছু হইলো, আয়োজন সব আমার বাসাতেই হইলো। তো হচ্ছে এই যে মানে বিয়েটা, এই ঘটনাটা কেন বললাম, তো বিয়ে দিলাম। ও আমার আবার সেই চাচাতো বোনের মা নেই, মা মারা গেছে। তো সেই দিক থেকে আমার আমার মারও একটা সফট কর্নার ছিল। তো তো আমার মাকে বললাম যে মা, ওর তো বিয়ে দিলাম, তো ছেলেটার তো ফ্যামিলি ভালো, তো এখন তো ওর, আমি আবার ভয়ে আমার চাচাকে জানাইনি। যাই হোক, চাচা মারা গেছে এখন। তো আমার মা কি করলো, যে আজকে যদি ওর মা বেঁচে থাকতো তাহলে তো মেয়ের জামাইকে কিছু না কিছু গিফট করতো। তো আমার মা যেই বলা সেই কাজ, আমার মা করলো কি, মার্কেটে গিয়ে ওর জামার জন্য একটা স্বর্ণের রিং কিনে নিয়ে চলে আসলো, এবং আমার মা তাকে সালাম হিসাবে সেটা দিল। তো আমরা এটা কেন, মানে ওর মা নাই তাই আমাদের সবারই একটা সফট কর্নার তৈরি হয়েছিল, যে না মা নাই বিধায় হয়তো সৎ মায়ের কাছে থাকতেছে, তারা কোনো বিয়ের জন্য চেষ্টা করতেছে না। যাই হোক, নিজের রক্ত তাকে বিয়ে থা দিয়ে দিয়ে ভালো থাকলে তো ভালো। তো বিয়ের পরের দিনই আমার সেই মানে চাচাতো বোন তার বড় ভাইকে দিয়ে তার হাজব্যান্ডকে মানে মানে বলল যে আসলে কি, এই লিপি আপুদের বাসায় যাওয়াটা পছন্দ না, ওইখানে না যাওয়াটাই ভালো। এখানে না আসলে তারা বেশি খুশি হবে। এই ঝামেলা আছে যেটা বলা যাবে না। তো আমি ওই ওই আমার হাজবেন্ডের বর আবার কি করছে, যেহেতু আমাদের সাথে একটা ভালো সম্পর্ক, ও আবার সরাসরি এসে আমাদের বলে দিচ্ছে। এই ঘটনা আমি আমার বাবাকেও জানাইছি। তো আমরা তো পুরো আকাশ থেকে পড়লাম। আমার বাবা তো আমার মাকে মানে বলতেছে, দেখছিস রক্ত, মানে নিজের আপন রক্ত, মীর জাফর কেমন, বিয়ে হচ্ছিল না, বিয়ে দিয়ে দিলাম। তারপরে ঘটনাক্রমে আমার বাসাতেই বিয়েটা হইলো, তারপরে আমার বাসাতে আসতে তাকে না করে দিল। আমি আমার হাজবেন্ডের কাছে মানে কি বলবো, একদম ছোট হয়ে গেলাম। আমার হাজবেন্ড বলল,
তোমার ফ্যামিলির লোকজন এত ছোট লোক কেন এবং একটু বস্তি টাইপের কেন বলো তো দেখি। মানে তুমি বিয়ে দিলা, তোমার বাসাতে আসতে নিষেধ করে দিল। একটা সময় আবার আমার ওই চাচাতো বোন আমাকে বললো, ও আমার শ্বশুর বাড়িতে যে তো আম কাঁঠাল খেতে পারবা না, এর জন্য হচ্ছে তোমাদের এত জ্বলতেছে। আরে ফকিন্নি, ওরকম আম কাঁঠাল মানে কি বলবো, আমার শ্বশুর বাড়িতে 3টা আম গাছ। ওই আম আমার শাশুড়ি প্রতি বছর তার নাতিদের জন্য আম পাঠায় দেয়। গাছের সম্পূর্ণ আম আমার বাসায় আসে। শুধু আমার ননদ হয়তো ননদের জামাই ননদকে দেয়, আর তার আশেপাশে, তাছাড়া সব আম আমার বাসাতে। আমার নিজের বাসায় আমার একটা আম গাছ আছে। তাছাড়া তো আমাদের তো আল্লাহ টাকা পয়সা আল্লাহ রহমতে তো একদম ফকিন্নি লেভেলের না যে আম কিনে খেতে পারবো না। ওইখানে তোর শ্বশুর বাড়িতে যেতে যেই টাকা গাড়ি ভাড়া লাগে সেই টাকা দিয়ে 1 মণ আম কিনে ঘরে বসে খাওয়া যায়। সে আমাকে বললো কি, ও আম কাঁঠাল খেতে পারে না তো তাই। ছোট লোক হইলে এই যে যে বলে রক্তের সম্পর্কের মানুষ সবচেয়ে বেশি বেইমান হয়, সেটা আমি এই আমার লাইফের বাস্তব ঘটনা থেকে মানে জানলাম। এত বেইমান মানুষ কিভাবে হয়, এত ছোট লোক মানুষ কিভাবে হয়। আসলে কথা হলো কি, আপনার বড় মানে আপনি যখন ভালো কিছু করবেন তখন আপনাকে, আপনার যে আশেপাশে যারা আছে তারা ঠিকই অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু আপনি নিজের রক্তের মানুষ সেটা মেনে নিতে পারবে না। তারা বলবে, ওরে ও আমার চাইতে উপরে উঠে যাচ্ছে, ও আমার চাইতে বড় হয়ে যাচ্ছে, ও অমুক হয়ে যাচ্ছে, ও তমুক হয়ে যাচ্ছে। মানে কি বলবো। যাই হোক, আমার কষ্ট সেখানে না, কষ্ট সেখানে লাগছে যে ওই ছেলেটাকে আমার ছোট ছেলে হলো চাচ্চু বলে ডাকতো, যেহেতু আমার হাজবেন্ডের কোনো ছোট ভাই নেই। তো আমার ওই ছোট ছেলেটা মাঝে মাঝে বলতো, মা চাচ্চু এখন আমাদের বাসায় বাইক নিয়ে আসে না কেন, কারণ ওই আমার যার সাথে বিয়ে দিয়েছিলাম সে বাইক নিয়ে মাঝে মাঝে আমার বাসায় আসতো এবং বাইকে করে আমার ছোট ছেলেকে খুব মানে ঘোরাতো। তো এই যে একটা বাচ্চার মানে বাচ্চার এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে। আমরা আমাদের বড়দের মধ্যে কি হয়েছে সেটা দেখার বিষয় নয় হয়তো, কিন্তু এই যে অন্তরে একটা দাগ দিছে, এই দাগ হয়তো জীবনে মৃত্যুর আগ পর্যন্ত হয়তো দাগটা মুছবে না। এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার সেই বেইমান ছোট লোক অকৃতজ্ঞ চাস্তো বোনটাকে মাপও করবো না, ক্ষমাও করবো না। মানুষ এত ছোট লোক কিভাবে হতে পারে, মানে আমি নিজে মানে বাস্তবতার মুখোমুখি না হলে কখনো মানে এটা বিশ্বাসই করতাম না। আসলে রক্তের মানুষগুলোই সবচেয়ে বেশি বেইমান হয়, নিঃস্বার্থবাদী হয়, অকৃতজ্ঞ হয়। তাদের জন্য করে কখনো নাম পাওয়া যায় না। তাই এখন থেকে রক্তের মানুষের সাথে আর কোনো সুসম্পর্ক রাখতেও চাই না, তাদের কাছেও যেতে চাই না। দূরের বাহিরের মানুষকে খাওয়াবো, ফকিরকে ভিক্ষা দিব, তারপরে যে সে আমার নাম স্মরণ করবে যে ওই বাসা থেকে ভিক্ষা নিয়ে আসলাম। কিন্তু এই ছোট লোকগুলাকে কখনো কোনোভাবে সাহায্য করব না। এত ছোট লোক, উফ আল্লাহ মাফ করুক।